আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব মাহবুব আজিজ। জনাব মাহবুব আজিজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মাহবুব আজিজ, আজকে আগস্টের 5 তারিখ 2026। বিবেচনা করেন আজকে থেকে ঠিক 2 বছর আগে 2024-এর 5ই আগস্ট দেশে কী হচ্ছিল, কী একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এবং মনে হচ্ছিল যে আমরা যেন পৃথিবী জয় করে ফেলেছি। একটা সরকার, যে সরকার আমাদের উপর চেপে বসেছিল, জনতার ক্ষোভের মুখে সেই সরকারের বিদায় নিতে হয়েছিল, একটা সরকারের পতন ঘটেছিল এবং সেই পতনের সঙ্গে সঙ্গে মানুষের মনে একটা প্রত্যাশাও ছিল যে আমরা কী ধরনের একটা সরকার পেতে যাচ্ছি অথবা কী ধরনের শাসন ব্যবস্থার মধ্যে আগামীতে আমরা যাব। সেই প্রত্যাশা পার্সন টু পার্সন ভ্যারি করেছে। আমি একভাবে ভেবেছি, আপনি একভাবে ভেবেছেন, ভাবনার তো একটা দূরত্ব থাকবেই। কিন্তু আপনার যে প্রত্যাশাটা ছিল তার কতটুকু আপনি আজকে পেয়েছেন বলে মনে করেন, অথবা আজকের দিনে দাঁড়িয়ে আপনি ওই সময়টাকে কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আসলে আজকের এই দিনটাতে শুরুতেই আমাদের গভীর শ্রদ্ধা জানাই 24-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। তো এই যে বিপুল প্রাণ ত্যাগ, প্রাণের বিনিময়ে পাওয়া যে আমাদের গণতন্ত্র, জবাবদিহিতার যে আকাঙ্ক্ষা, সেটা আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটা যদি আমরা একটু হিসাব নিকাশ করতে চাই, তার আগে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে যত সহজে এটা বললাম বিপুল প্রাণত্যাগের বিনিময়ে, এত সহজ কিন্তু ছিল না 24-এর এই 5ই আগস্টে পৌঁছানো। তার আগের প্রায় 15 বছরের যে টানা দুঃশাসন, বিশেষ করে 3টি নির্বাচন, একটি একক নির্বাচন, তারপরে 18-তে রাতের বেলা এবং সর্বশেষ আমিডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ একটা নির্বাচন ছাড়া এক ধরনের শাসন এবং তাদের ভাষায় গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন, এরকম একটা পরিস্থিতি এবং সেই জায়গায় কর্তৃত্ববাদ, স্বৈরাচারী যে মানসিকতা প্রচণ্ডভাবে চেপে বসে মানুষের উপরে, এবং সেই জায়গায় বিরুদ্ধ মতের কোনো জায়গা ছিল না। তাদেরকে, আওয়ামী লীগকে যখনই প্রশ্ন করা হতো, ট্যাগ দেওয়া হতো বিএনপি, জামাত, অগ্নি, সন্ত্রাসী ইত্যাদি। এবং এরকম একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আপনার মনে পড়বে যে 24-এর গণ অভ্যুত্থানের সূচনাটা কিভাবে, একটা কোটা আন্দোলন, এবং সেই কোটা আন্দোলন একটা পর্যায়ে গিয়ে 36 দিনের আন্দোলন, এবং সেই জায়গায় আপনি যখন 16 তারিখে আবু সাইদ মারা গেলেন, তারপর খুব দ্রুত গতিতে পট পরিবর্তন হতে শুরু করলো এবং সকল মানুষের দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের যে পিষ্ট হয়ে যাওয়া তাদের আকাঙ্ক্ষা সব গিয়ে যুক্ত হলো ছাত্রদের এই কোটা আন্দোলনের সঙ্গে। এবং এটা খুবই দ্রুত গতিতে আমরা দেখতে পেলাম যে পুলিশ যেভাবে গুলি ছুটতে শুরু করলো, লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী যেভাবে মানুষের উপরে নিষ্পেষণ চালালো, মানুষের বাঁধ ভাঙা জোয়ারও রাজপথে তার চেয়েও বড় আকার ধারণ করতে শুরু করলো। তো এইভাবেই আসলে যেটা আমরা জীবদ্দশায় এত বিরাট একটি মানুষের জাগরণ আমরা শেষ পর্যন্ত 5ই আগস্ট দেখলাম, এবং শেখ হাসিনা পরাক্রমশালী বিরাট যে তাণ্ডব হয়ে বসেছিলেন, তিনি দেশ ছেড়ে চলে গেলেন 5ই আগস্ট। এই পর্যন্ত তো একদম ঠিক আছে সব কিছুই, কিন্তু তারপরে যখন আমরা যে জায়গাটাতে পৌঁছতে চাইলাম, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ আমাদের অর্জিত হয়েছে, সেই তখন থেকে গত 54-55 বছরে আমরা বারবারই কিন্তু রক্ত দিয়েছি। তার আগে 69-এ বলুন, 52-তে বলুন, পাকিস্তানের 23 বছরের ইতিহাস বলুন, প্রত্যেকটা সরকারই, বিশেষ করে মুক্তিযুদ্ধোত্তর পরে কোন সরকার মানুষের অধিকারের ব্যাপারে মুক্ত ছিল? কেউই, তারা সকলের যে অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষার প্রতি তাদের সমর্থন ছিল না।
আমার ও আমাদের দলের সব কিছু, এবং আমার বিরোধীরা ব্রাত্য, তার অপান্তেয়, তার অশ্রদ্ধেয়। এই যে একটি পরিস্থিতি আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেইটাই কিন্তু মীমাংসা হওয়ার কথা 24-এর গণ অভ্যুত্থানে। একই পাটাতনে সবাই আসবে, যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বৈষম্যহীন সমাজের যে আকাঙ্ক্ষা, আমরা সেখানে বাম দলের ছাত্রদেরকে দেখেছিলাম, আমরা অসাম্প্রদায়িক গান শুনেছিলাম, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির সোপানতলে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান আমরা শুনেছি তখন নাহিদ ইসলামের কণ্ঠে। এই সমস্ত তরুণদের মুখে আমরা বঙ্গবন্ধুর নানান রকম গুণকীর্তন, নানান রকম কথাবার্তা শুনেছি। কিন্তু 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসবার পর পুরো পাল্লাবদল হয়ে গেল। আমরা ডানপন্থার সম্প্রসারণ দেখলাম, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক দেখতে শুরু করলাম। এরপর যা হলো তা আপনিও খুব ভালো জানেন। না, আমি বলতে যাচ্ছি যে আপনি তাহলে যে প্রত্যাশা থামলেন, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরু হলো, মানে বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ক্যাবিনেটটা যাত্রা শুরু করলো, তাদের কর্মকাণ্ডে আমরা যেন দেখলাম যে 71-কে প্রথমে দেখলাম যে 71 এবং 24-কে পাশাপাশি আসনে বসানোর চেষ্টা, তারপরে এক পর্যায়ে 71-কে বাতিল করে দেওয়ার একটা প্রচেষ্টা, বঙ্গবন্ধুকে বাতিল করা মানে 71-কে বাতিল করা। তো বঙ্গবন্ধু ছাড়া 71 হয় না রে ভাই, বঙ্গবন্ধুকে বাতিল করে দেওয়া এবং বঙ্গবন্ধুকে এই স্বৈরাচারের প্রথম আইকন হিসেবে দেখানো, ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখানো, এই যে প্রবণতাটা ছিল, সেই প্রবণতার মধ্যে আবার একটা আমরা কথা শুনতে পেলাম, সেটা সংস্কার, মানে একটা ওই মানে গাধার সামনে মূলো ঝুলানোর মতো একটা সংস্কারের মূলও কিন্তু ঝুলিয়ে দেওয়া হলো। তো এই মূলটাকে আপনি কীভাবে দেখবেন? এই যে সংস্কার যে জিনিসটা করা হচ্ছিল ওই সময় তারা করছিল, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আপনি ঠিকই বলেছেন যে গাধার সামনে যেভাবে মূলো ঝুলিয়ে দেওয়া হয়, এবং এই সময়ে এতগুলো মূলোর আমদানি হয় যে বাজারে বোধহয় আর সাধারণ মূল্য ছিল না তখন। সব অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই ছিল, এবং তারা একটি করে মূল্য কয়েকদিন পর করে বের করতে শুরু করলো। যাদের বাংলাদেশি পাসপোর্ট নাই তাদের হাতে চলে গেল বাংলাদেশের সংবিধান লিখবার গুরুদায়িত্ব। তারা তাদের কিংভূত চিন্তা জাতির উপর চাপিয়ে দিতে শুরু করলো, যারা জীবনে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের অভিজ্ঞতা নাই, বাংলাদেশের নির্বাচন কী করে হয় যারা জানে না, জীবনে কোনো দিন কোনো নির্বাচনে তাদের অভিজ্ঞতা নাই, পাবলিক নির্বাচনে, তারা ঠিক করলেন বড় রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে। তারা একটা মুসাবিদা তৈরি করলেন, এবং দিনের পর দিন এভাবে যে 9 মাস তারা সংস্কার নিয়ে আলোচনা শুরু করলেন। 11টি কমিটি হলো সংস্কারের, তার মধ্যে একটির প্রতিবেদন নিয়ে বেশি কথা হয়, সেটা হচ্ছে সংবিধান সংস্কার, যেটার আলী রিয়াজ সাহেব ছিলেন এটার প্রধান। এবং তারা এমনভাবে একটা বন্দোবস্ত করলেন যেটা জুলাই সনদ, এবং সেই ভূমিকায় দেখা গেল যে তারা যে ভূমিকাটা পরিচিতিমূলক একটা লেখা লিখেছেন, সেখানে পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চে বাংলাদেশের নিরীহ জনগণের উপর আক্রমণ করেছে, এই কথাটি লেখা। অর্থাৎ হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটা নাই, কিন্তু হানাদার বাহিনী আক্রমণ করেছে। সরকারিভাবে বলা হচ্ছে পাকিস্তানকে হানাদার বাহিনী। সে তৎকালীন সরকারের সময় সেই বিসিএস পরীক্ষা হয়েছে, সেই বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেছে, প্রতিরোধ যুদ্ধ। আমরা দেখতে শুরু করলাম যে মব সন্ত্রাস হচ্ছে, যেখানে সেখানে আপনার আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে, আইনের শাসন একেবারে অনুপস্থিত হয়ে গেল। আপনি বলতে পারেন যে পুলিশের যেই অমানবিক কার্যক্রম ছিল আওয়ামী লীগের শেষ সময়ে, পুলিশ বাহিনী অনুপস্থিত হয়ে গেছিল, কি করে তারা পারবে। তাহলে গোপালগঞ্জে কি করে তারা দমন করলো, 5 জন নিহত করে। অর্থাৎ সরকারের হাত কিন্তু শক্তই ছিল, চাইলে তারা পারত। তারা চায় নাই বলেই 32 নম্বরে 3বার বুলডোজার গেছে। বুলডোজার পকেটে নিয়ে যাওয়া যায় না, বুলডোজার সরকারিভাবেই গেছে, এবং সেখানে বুলডোজার 3বার এই বাড়ি ভেঙেছে 32 নাম্বার। আপনি দেখুন যে তখন যেখানে সেখানে আপনার এক পীর ভদ্রলোককে পুড়িয়ে কবর থেকে তুলে পুড়িয়ে মারা হয়েছে। তার না, মারা হয়েছে না,
সে মারাও মানে মৃতই ছিল। হ্যাঁ হ্যাঁ, মৃতটাকে আগুন দিয়ে পুড়িয়ে জীবিত থাকে না, মৃতকে আবার তুলে পোড়ানো Right. হয়েছে। তারপরে যে মোফাজ্জল বলে বোধ হয় একটি যুবককে ভাত খাইয়ে 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 হ্যাঁ, ঢাকা হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মারা হয়েছে। মারা হলো। মানে বিভৎসতার চূড়ান্ত হয়ে গেল চারপাশে, সরকার নির্বিকার নির্লিপ্ত। এবং দেখা গেল যে সরকার তখন নতুন এক ধরনের বয়ান উৎপাদন করতে ব্যস্ত, এক ধরনের ন্যারেটিভ মুক্তিযুদ্ধের। 47 নিয়ে খুব কথাবার্তা শুরু হলো, জিন্নার জন্মদিন পালন করতে শুরু করলো, চারদিকে একটা হই হই রব, যেন পাকিস্তান ফেরত এসে গেছে। একদম সবার মধ্যে ফুর্তি, তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশের মধ্যে ফুর্তি। 47, 40, তারপরে কেউ কেউ শুরু আরও দূরে চলে যায়, পারলে চাঁদে চলে যায়, যে বানর কলা খেয়েছিল না কলা বানর খেয়েছিল, এই নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। যে যার মতো করে মুক্তিযুদ্ধ ওটা বলবেন না, ঢাকার সঙ্গে যে করাচির ডাইরেক্ট ফ্লাইটও চালু হয়ে গেল। হ্যাঁ, এবং সেটাতে বিনা পয়সায় অনেকে যেতে শুরু করলো, ভিসা মুক্ত যাতায়াত শুরু হলো পাকিস্তান বাংলাদেশের মধ্যে। মানে একদম পেয়ারের পাকিস্তান এখানে না, একেবারে। আপনি আমাকে বলেন পাকিস্তানের সঙ্গে যদি সুসম্পর্ক হয় এটা খারাপ কি? এটা ভালোই তো, একটা মুসলিম কান্ট্রি। এবং ওখানে যারা, আমি আপনাকে একটু অন্যদিকে যে একটু বলি, যে আমার কাছে ভারতে গিয়েছে, পাকিস্তানে গিয়েছে এমন অনেক লোকের সঙ্গে কথা হয়েছে। তারা কিন্তু এটা আমাকে বলেছে যে ভারতে গেলে ভারতের ইমিগ্রেশনে আমাদের প্রতি যেভাবে তাকায়, যেরকম সন্দেহের চোখে তাকায়, পাকিস্তানে গেলে নাকি পাকিস্তানের এয়ারপোর্টের ইমিগ্রেশনটা আমাদেরকে একদম জড়ায় ধরে যে আমাদের ভাই এসেছে। তো এই যে অভিজ্ঞতাটা, এটা যদি বাড়তি হয়, বাড়ে, মন্দ কি? না, আসলে তো মন্দ ব্যাপারটা না। বিষয়টা হচ্ছে কি, যখন যার সঙ্গে আমাদের একটা রক্তাক্ত সম্পর্ক জড়িত, সেটা যদি হঠাৎ করে প্রেমে রূপান্তরিত হয়, রক্ত থেকে প্রেমে এলো কী করে, এই ইতিহাসের গ্রন্থিটুকুই আসলে জরুরি, যে আপনি কিসের বিনিময়ে এটা করছেন। আপনি যেই এয়ারপোর্টে আপনাকে প্রশ্ন করে, যে এয়ারপোর্টে আপনাকে আটকিয়ে দেয়, সেটা কিন্তু আপনার পাসপোর্টের ওজনের উপরে ডিপেন্ড করে। এবং সেখানে ভারতে তো প্রচুর লোকজন আসছে, বা পাকিস্তানে তো বাংলাদেশ সেভাবে যায় না, সেই জায়গা থেকে হয়তো এটা হতে পারে। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট যখন আপনার মূল্যবান হয়ে উঠবে, তখন ভারত কিন্তু তখন আপনাকে প্রশ্ন ওইভাবে করবে না। কিন্তু যেহেতু প্রতিবেশী দেশ, বিভিন্ন ধরনের নানান রকম বিষয়গুলো এখানে আছে, তার মানে ভারত আর পাকিস্তানকে এক পাল্লায় মাপার এখানে সুযোগ নাই। আপনার পাকিস্তানের সঙ্গে আমাদের অমীমাংসিত বহু ঘটনা আছে, এবং সেই সমস্ত বহু ঘটনা আপনি যদি একদম ভুলিয়ে দিতে চান, যে কি করে আমাদের 25শে মার্চ থেকে শুরু করে তারপরে আমাদের যে নানান রকমের দেনা পাওনা সব কিছু আমরা ভুলে যাব হঠাৎ করে 24শে আগস্টের, মানে 24 সালের 5ই আগস্টের পরে, এই ধূম্র শলাকাটার নাম কি? এই ধূম্র শলাকাটার নাম হচ্ছে এক ধরনের বাটপারি। এই বাটপারির কারণেই আমাদের মনে সংশয়। কারণ আপনি যেই 24শে আগস্টের যে বর্ণনা আমরা দিচ্ছিলাম, সেখানে কিন্তু পাকিস্তান অভিমুখী যাত্রা ছিল না, কোথাও ছিল বাংলাদেশ অভিমুখী যাত্রা। আমরা ভারতের দিকেও যাব না, আমরা পাকিস্তানের দিকে যাব, আমরা তো বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশ কোনটা? বাংলাদেশের মাসুদ ভাই, আমি দুটো বাক্য বলতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে দুটো, একটা বাক্য হচ্ছে যে আমাদের যে মুক্তিযুদ্ধের মূল চেতনাটা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই দিকে আমরা গেলাম না কেন? আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে জানতেই চাচ্ছি। সেটা হলো, যখন ধরেন 5 আগস্টে শেখ হাসিনা মানে সরকারের পতন ঘটল, তারপরে 3 দিন কোনো সরকার দেশে ছিল না। 8 আগস্টে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হলো যে উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাচ্ছেন। যখন প্রথম আপনি শুনলেন যে ডক্টর ইউনূস দায়িত্ব নিতে যাচ্ছে প্রধান উপদেষ্টা হিসাবে, জাস্ট এইটুকু, আপনার মনে কি ওনাকে ঘিরে কোনো প্রত্যাশার জন্ম নিয়েছিল? আমার কিন্তু নিয়েছিল। আমি বলে রাখি আপনাকে, আমি কিন্তু ভেবেছিলাম যে এবার যেহেতু উনি কোনো পলিটিক্স করেন না, কোনো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি ভেবেছিলাম এইবার বোধহয় দেশটাকে, জাতিটাকে উনি ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা নেবেন। এ ধরনের একটা প্রত্যাশা আমার শুরুতে ছিল। আমি এটাও ভেবেছিলাম যে ওনার আন্তর্জাতিক একটা প্রচুর যোগাযোগ আছে, হয়তো আমরা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সঙ্গে কানেক্টেড হতে পারবো। আমাদের অর্থনৈতিকভাবে, উনি অর্থনীতিবিদ, অর্থনীতিতে প্রচুর আসবে, এই ধরনের কোনো চিন্তা আপনার মধ্যে ছিল কিনা? আর থাকলে অথবা না থাকলে তারপরে আপনি কি দেখলেন? ব্যক্তিগতভাবে আমার তো খুবই বড় রকমের প্রত্যাশা ছিল মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি। তার যে ট্র্যাক রেকর্ড,
বাংলাদেশের যে প্রান্তিক মানুষদের সঙ্গে তার দীর্ঘকালের যে সম্পর্ক, বিশেষ করে নারীদের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। কাজেই এটা তো একটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল একটা, যেহেতু তিনি কোনো রাজনৈতিক এজেন্ডা তার থাকবার কথা নয়, তিনি একটা রেশনাল মানুষ, প্রগতিশীল মানুষ, এবং মানুষের বিভিন্ন ধরনের কুপমণ্ডকতার বিরুদ্ধেই তো আসলে তার যে গ্রামীণ ব্যাংকের যাত্রা, এটাই তো আমরা জানতাম। এবং অন্যান্য যারা তার সঙ্গে ছিল সকলেই বিভিন্ন ধরনের সুশোভন কথাবার্তা এবং নানান ধরনের ট্র্যাক রেকর্ড মানুষের জন্য কাজ করেছেন, এরকমই তো ছিল। কিন্তু আমরা শুরুর দিকেই যখন দেখলাম যে তিনি বলছেন যে 32 নম্বর কেন ভাঙা হলো, তার মেয়েকে যে জিজ্ঞেস করুন, তখনই তো বোঝা গেল যে তিনি একটা বিশেষ রাজনৈতিক এজেন্ডা নিয়ে এসেছেন, যে এখানে একটা খণ্ড বিখণ্ড একটা ব্যাপার তৈরি করবেন এবং একটা বড় রকমের শক্তিকে অনুপস্থিত করে দিয়ে সেই জায়গায় একটা শক্তিকে জোর করে বসিয়ে দেবেন। সেই শক্তিটা হচ্ছে সাম্প্রদায়িক ডানপন্থা, এবং যেই শক্তিটাকে তিনি অনুপস্থিত করতে চাইছেন সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং মুক্তিযুদ্ধটাকে তিনি রিসেট বাটন দিয়ে বন্ধ করে দিতে চাইলেন, উল্টা দিকে যাত্রা শুরু করলেন। এইটা তার মতো ব্যক্তির কাছ থেকে আমরা কী করে প্রত্যাশা করি? এবং আমরা পরবর্তীতে মিলিয়েছি, কারণ এত তো আসলে সন্দেহপ্রবণ নই আমরা। এক ধরনের আমাদের এক ধরনের শুভবাদী চিন্তা সবসময় কাজ করে সাধারণ মানুষের মধ্যে, যে একটা মানুষ, এত বয়স্ক মানুষ, তার আর কী চাওয়ার থাকতে পারে। পরে দেখলাম যে উনি যে কোনোভাবে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান। তিনি সংস্কারের নামে এমন একটা কাণ্ড পারলে 500 বছর থেকে যাবেন, মানে অমর হয়ে যাচ্ছেন তারা। এবং তাদের যে নানান রকম তালবাহানা, এই তালবাহানাতে দেখা গেল তিনি ছাত্রদেরকে তাদের নিয়োগকর্তা বললেন, তিনি বললেন যে তারাই হবে শিক্ষামন্ত্রী, তারাই হবে ইত্যাদি। তার এই 18 মাসে তিনি একবার বলেন নাই ছাত্ররা তোমরা টেবিলে বসো, পড়াশোনা করো, তোমাদের জীবনের একটা স্ট্রাগল লাইফ দরকার। এই ছাত্ররা প্রাডো গাড়িতে চড়তে শুরু করলো, এই ছাত্ররা বিভিন্নভাবে মব সন্ত্রাস করলো, তাদেরকে কখনোই তিনি কোনো সুবচন শোনাননি। বরং যারা গালিগালাজ করেছে তাদেরকে জাতীয় বীর বানিয়ে জাতীয় কবির গোরস্থানে তাদেরকে দাফন করার ব্যবস্থা করেছেন। এটার মানে কি? আমাদের যে এত শত শত বছরের যে আমাদের যে পারম্পর্য, আমরা যে পারস্পরিক সহমর্মী একটা সমাজ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সেই সমাজ তিনি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবার চেষ্টা করেছেন। আচ্ছা, এই তারপরে এক সময় উনি নির্বাচন দিলেন, আমরা দেখলাম 1.5 বছরের মাথায় এসে নির্বাচন দিলেন। অনেকে এমনও বলেন যে আর্মির চাপে উনি নির্বাচন দিতে বাধ্য হয়েছেন, কারণ আর্মি চিফ আগে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, সেভাবে দিয়েছেন বলে অনেকে বলেন। যেভাবেই হোক না কেন নির্বাচনটা হলো। নির্বাচন হওয়ার পর মানুষের ভোটে, নির্বাচন নিয়ে অনেক আপত্তি ছিল যে ওখানে সবাই তো নির্বাচন করতে পারলো না, কোনো কোনো দলকে নির্বাচনের বাইরে রাখা হলো। তারপরে একটা সরকার আসলো। তো এই সরকারের আমলে আমরা কি দেখলাম, আমরা কি দেখছি, কি প্রত্যাশাটা ছিল আমাদের এই সরকারের উপর? এবং আমরা এটাও দেখলাম যে আগের সরকারের ধারাবাহিকতা যেন অনেকটাই এই সরকার করে চলেছে, বহন করে চলেছে। এই ধরনের কিছু দৃশ্য কি আপনার চোখে পড়েছে? দেখুন, এই 18 মাসের যেই ইউনূস সরকারের আপনার বিদায়ের যেই দরজাটি, সেটা কিন্তু খুবই সংখ্যাবহুল ছিল এবং এক ধরনের ট্যাগ অফ ওয়ার চলেছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি বাইরে থেকে। তো এটা আপনি যেমন বললেন যে সেনাবাহিনী চায়নি, শুধু কেবল সেনাবাহিনী নয়, দেশের মানুষের একটা প্রবল চাপও তো ছিল। এবং আপনি যদি তাদের বিকল্প কোনো কিছু ব্যবস্থা থাকতো, তারা তো এত সহজে যেত না। তাদের তো কোনো রাজনৈতিক দলই নাই। তাদের যে অতৃপ্ত বাসনা, এই ক্ষমতা কেন্দ্রিক বাসনাই তো আসলে জামাত, এনসিপি, এবং এইটাকে তারা চেষ্টা করেছিল পারলে ক্ষমতাতে বসিয়ে দিতে। সেটা তারা পারেনি বটে, কিন্তু যে আকারে বিরোধী দল আমরা দেখতে পাচ্ছি বর্তমান জাতীয় সংসদে, সেটা নানান সন্দেহ আমাদের তৈরি করে। এমন আমরা সরাসরি কারচুপি না হলেও এমনভাবে একটা বন্দোবস্ত করেছে তার অন্তর্বর্তীকালীন সরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগকে অনুপস্থিত করেছে 1 নাম্বার, এবং সেটা অযৌক্তিকভাবে। কারণ যে কোনোভাবে আপনি বলেন, যে কোনো বুদ্ধিতে আপনি একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রধান রাজনৈতিক দল, তাকে আপনি বলছেন যে নির্বাচনে আসতে দেবেন না, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, 14 বছরের জেল দেওয়া হবে, আপনি 4-5 কোটি লোককে আপনি জেলকে দিয়ে দেবেন।
তো কেন আপনার এত ব্যক্তিগত রাগ কেন? যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদেরকে আপনি ফৌজদারি আইনে বিচার করবেন, তাদেরকে আবার যুদ্ধাপরাধের সাথে আপনি যুক্ত করলেন, দিয়ে টোটাল জিনিসটাকেই আপনি একটা ফাফা ব্যাপার উপরে দাঁড়িয়ে দিলেন। এইরকম একটা পরিস্থিতিতে, এবং বিশেষ করে আপনার মনে পড়বে গণভোটের যে প্রশ্ন, একটি প্রশ্ন যে উচ্চ কক্ষে আনুপাতিক হারে বসিয়ে দেবার যে ব্যাপারটা, এটা তো বিএনপি কখনোই রাজি হয়নি। তাহলে কেন এই প্রশ্নটি করা হলো? কারণ এই উচ্চ কক্ষে 100 জনের মাধ্যমে যতই তারা চেষ্টা করুক না কেন, যে বাংলাদেশের মানুষ তো আসলে শেষ পর্যন্ত রাজনৈতিক সচেতন, তারা তো এইভাবে ডানপন্থীদেরকে ভোট দেবে না। এবং সেই কারণে শেষ চেষ্টা হিসেবে উচ্চ কক্ষে একটা এমন বন্দোবস্ত করবার চেষ্টা করা হয়েছিল যাতে তারা পুরো জিনিসটাকে হাতের মধ্যে রাখতে পারে। সেইটা বিএনপি ম্যাচিউর রাজনৈতিক দল হিসেবে প্রাথমিকভাবে রাজি হয়েও যখন জিতে এসেছে 2/3, এখন আর গণভোট নিয়ে তারা কিন্তু রাজি নয়। কারণ এই আনুপাতিক হারে উচ্চ কক্ষ মানার তো কোনো প্রশ্নই ওঠে না। দেশের মানুষ এমনিতেই গরিব মানুষ, 300 এমপির এত কিছু নিয়ে চলাই তো একটা কঠিন ব্যাপার। আরও 100 লোক কী কারণে দরকার? তাদের এত বিলাস বেসনের প্রয়োজন তো নাই দেশের উপরে। না, কিন্তু গণভোটে তো জনগণ রায় দিয়েছে, এবং তারও চেয়ে বড় কথা, এই গণভোটকে অনেকে অবৈধ বলছে যে এই গণভোট এরকম হতেই পারে না, সেটা নয় মানলাম। কিন্তু বিএনপি তো মানে পুরো নির্বাচনী প্রচারণার সময় তারা তো গণভোটে হা ভোট দেওয়ার জন্য তারা তো আপনার জনগণকে আহ্বান জানাইছে। এখন যে আহ্বান বিএনপি জানাইলো, এবং বিএনপির যিনি প্রধান তিনি নিজেও বলেছেন যে আপনারা হা ভোট দেন গণভোটে, তো উনি তো গণভোট দিতে বলেছেন। এখন যেটাতে জনগণকে উনি উৎসাহ দিলেন দেওয়ার জন্য, অনুরোধ করলেন, সেটাকে উনি যদি অস্বীকার করেন, তাহলে এটা কি এক ধরনের হিপোক্রেসি হয়ে যাচ্ছে না? দেখুন, আপনি যখন আমার সঙ্গে হিপোক্রেসি করবেন পুরো জাতির সঙ্গে, আপনি গণভোটের 4টি প্রশ্ন তৈরি করেছেন, 9 মাস আলোচনা করেছেন, এই 4টি প্রশ্ন কার সাথে আলাপ করলেন? বিশেষ করে আনুপাতিক হারের যে বিষয়টা, উচ্চ কক্ষের যে বিষয়টা, উচ্চ কক্ষ তো আপনার যেই সিট, যে প্রাপ্ত সিটের আনুপাতিক হারে হবার কথা বিএনপির মতে, সেটাকে আপনি প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে কেন করছেন? এইটাই তো সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি, যে আপনি এবং সেখানে উচ্চকক্ষ পুরো নিম্নকক্ষকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, এবং সেইভাবে একটা সাম্প্রদায়িক চিন্তা আপনার সংবিধানের উপরে বসিয়ে দিতে চাচ্ছেন। এগুলো কিন্তু খুব ছোট ব্যাপার নয়। আপনি তখন বিএনপি যদি গণভোট নিয়ে আপত্তি জানাতো, তারা তো নির্বাচনই করতে চাইতো না, নানান তাল ভানা এটাকে আরও পেছাতো। এবং সেই জায়গায় যেখানে মব সন্ত্রাস হচ্ছে, মানুষ বেরোতে পারছে না, কোথাও আইন কানুন নাই, বিএনপির পক্ষে আর কী করার ছিল? তারা তখন তড়িঘড়ি করে যা বলেছে হ্যাঁ হ্যাঁ করেছে। পুরো নির্বাচনী প্রচারণায় একটিবার তারেক রহমান একবার মাত্র বলেছেন গণভোটের কথা, হ্যাঁ পক্ষে একটা বলতে হয়, ভদ্রতা করে বলেছেন। কিন্তু সেই ক্ষেত্রে এটাও তো ঠিক, আপনি আমাকে জুতা দেবেন আর আমি সেই জুতা মালা বহন করে চলবো, সেটা তো হয় না। অন্তর্বর্তীকালীন সরকার তো গণভোটের নামে জুতা দিয়েছে, তো সেই জুতা তো বহন করবার দরকার নাই জাতির। এবং এই যে আপনি বলেন মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, মানুষ কি হ্যাঁ ভোট না ভোট কিছু বুঝেছে নাকি? 4টা প্রশ্ন আপনি যে কোনো একটা র্যান্ডম একটা মানুষকে, সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তো, ভাই 4টা প্রশ্ন কি, কেন আপনি হ্যাঁ ভোট দিয়েছেন? আমরা তো দেখেছি, আমরা তো সে বহু মানুষ, নারী পুরুষের সাথে কথা বলেছি, কেউ কিছু জানে না। হ্যাঁ মানে সরকার বলছে আচ্ছা দিলাম, সরকার তাড়াতাড়ি চলে যাক, তারা এইটাই বুঝেছে হ্যাঁ মানে হচ্ছে হ্যাঁ দিলে সরকার তাড়াতাড়ি যাবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যেটা আমি একদম শুরুতে জিজ্ঞাসা করেছিলাম, যে এত কিছু হলো, উত্থান পতন অনেক কিছু হলো, আমরা 2 বছর পার হয়ে গেলাম সেই 24-এর 5ই আগস্টের পর, আরেক 5 আগস্ট আজকে সরকার কেমন চালাচ্ছে দেশ? আজকে জনগণের মনে কি চিন্তা চলছে? আপনার কি মনে হয় যে কেউ এমনও ভাবছে যে আগেই তো ভালো ছিলাম? দেখুন, আমরা একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে আছি। 24-এর এই 5ই আগস্টে আমাদের প্রশ্ন করা শিখিয়েছে। আমরা জেনেছি যে আসলে কেউ কারো রাজা নয়, আপনাকে যে কোনো প্রশ্ন করা যাবে, এই যে একটা বোধ, এই যে একটা বিশ্বাস মানুষের মধ্যে এসেছে, সেইটাকে আত্মসাৎ করেছে রাজনীতিকরা, বিশেষ করে অন্তর্বর্তীকালীনরা যারা রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এবং তাদের পরবর্তীতে এখন যারা এসেছেন, যারা আপনি খুব কম বয়সে প্রাডগাড়িতে চড়ছেন, নানান রকম লুটপাটের মধ্যে জড়িয়ে গিয়েছেন, এই তরুণদের সকলেই যে এরকম তা কিন্তু নয়।
কিছু কিছু ভালো তরুণ নিশ্চয়ই আছে, আমরা তাদের প্রতিই আসলে প্রত্যাশা করব। এবং যদিও আমরা দেখতে পাচ্ছি মব সন্ত্রাস এখনো চলছে, ভিন্ন মতকে দমিয়ে ফেলবার চেষ্টা করা হচ্ছে। আমরা এই গত দুদিন আগে আমরা দেখলাম কিছু জুনিয়র সাংবাদিক, তারা বলছেন, মানে 92 সালে সাংবাদিকতা শেষ করেছেন, 30 বছর অন্য ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু তিনি নিজেকে সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। তিনি বলছেন যে আওয়ামী লীগের বেনিফিশিয়ারিরা এখন আওয়ামী লীগকে আবার ফেরত আনবার জন্য কথাবার্তা বলছেন। তাদেরকে কালো তালিকায় করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই কালো তালিকায় করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে, এগুলো আওয়ামী লীগের ভাষা। আপনাকে এই যে তালিকা করবার ব্যবস্থাটা কি? কারণ আপনাদের ব্যবসা বাণিজ্য করতে হবে নির্বিঘ্নে। এই যার যার ব্যবসা বাণিজ্য করবার জন্যই তো ভাই ব্যবসার জায়গায় ব্যবসা রাখুন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখুন। এইটা থাকে না বলেই কিন্তু আওয়ামী লীগ এই লুটপাটের একদম রাজতন্ত্র চালিয়েছিল। সেইটাই এখনো অব্যাহত আছে, বিভিন্নভাবে আছে। মব সন্ত্রাস আছে, আপনার অন্তর্ভুক্ত সমাজের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হয়নি। আপনি দেখুন, বিএনপি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে, ইশতেহারে আছে যে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা কমিশন গড়ব, এবং সেইখানে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে বিচার করে যারা অপরাধের সঙ্গে জড়িত নয় তাদেরকে সমাজে পুনর্বাসনের পূর্ণ সমঝোতার জন্য চেষ্টা করবো। সেই একই কথা জামাত বলেছে, এনসিপিও তাদের ইশতেহারে বলেছে। কিন্তু আপনি দেখুন নির্বাচনের পর এই বিষয়ে কি আদৌ কোনো কথা হয়? একটা সমাজে আপনি একটা বিরাট অংশকে অনুপস্থিত করে দেবার জন্য নানান কায়দা কানুন করবেন। আপনি বলবেন যে তারা খুনি, তাহলে আপনারা খুনিদের সাথে সংসদে আসেন কি করে? যারা খুনিদের লেসপেন্সার, জামাত ইসলামী তো পুরো জামাতে দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল 71 সালে। তাদের সঙ্গে আপনারা বসে এনসিপি আপনারা বিরোধী দল হচ্ছেন, এবং তারপরে আপনারা বলছেন যে তার মানে সেই একই কথা, চালনি বলে সুইতোর পেছনে ফুটো। আর আওয়ামী লীগের 17 বছরের রাজনীতিকে হিসাব আপনি করতে চান? শুধু কেন 17 বছরের হিসাব করবেন রাজনৈতিক হত্যাকাণ্ডের? এর আগে 21শে আগস্ট নাই, এর আগে আপনার ব্লগার হত্যাকাণ্ড নাই, রমনার বটমূল্যে হত্যা নাই, আপনার এরশাদের আমলে ট্রাক তুলে দেওয়ার হত্যা নাই, আপনার 70 দশকের বিভিন্ন ধরনের হত্যা নাই, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের 22 জন সদস্যকে নিয়ে যেভাবে মারা হয়েছে সেই হত্যাকাণ্ড নাই। গত 50 বছরের রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে কোন রাজনৈতিক দল দূরে ছিল? কাজেই আপনাকে যদি বিচারের ব্যবস্থা করতে হয়, সব অপরাধেরই বিচার করতে হবে। কিন্তু তাই বলে 24-এর গণ অভ্যুত্থান আমাদের টাটকা তাজা স্মৃতি, সেইটা থেকে দায় আওয়ামী লীগ অবশ্যই মুক্তি পেতে পারে না, এবং সেইটার বিচার অবশ্যই করতে হবে। কিন্তু সেইটা ঝুলিয়ে রেখে নানানভাবে নির্বাচন আসলে আসুন আমরা আপনাদেরকে রিকনসিলিয়েশনে নেব বলে ভোটটা নিয়ে তারপরে আপনি বিনা বিচারে 2 বছর ধরে সবাইকে আটকে রাখবেন, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। আমরা আমাদের জন্যে গণতন্ত্র আর আমার বিরুদ্ধ মতের জন্য নিপীড়নতন্ত্র, এই জায়গা থেকে বেরিয়ে আসি। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব আজিজ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজের বিভিন্ন প্রসঙ্গে, বিশেষ করে আমাদের এই জুলাই আন্দোলনের প্রাপ্তি, অর্জন এবং প্রত্যাশা, এগুলো নিয়ে ওনার বিশ্লেষণ। আমার ধারণা এই সমস্ত বিশ্লেষণ আপনাদের মধ্যেও হয়তোবা আপনাদের চিন্তার সঙ্গে কিছু ক্ষেত্রে মিলে যাবে, কিছু ক্ষেত্রে মিলবে না, এবং কিছু ক্ষেত্রে হয়তো নতুন চিন্তার জন্ম দেবে। আমার অনুরোধ থাকবে, নতুন চিন্তাগুলোকে নিয়ে আপনারা চর্চা করুন। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।